আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইয়েমেনের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভড়কে দিয়েছে ইসরায়েল আমেরিকাকে। ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনা যেভাবে আটকে দেয় সৌদি। লোহিত সাগরে আরেকটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিল হুতিরা, নিহত 4। ইসরায়েলের বিরুদ্ধে একাই গর্জে উঠল ইউরোপের যে দেশ। বিষণ্ণতায় কাতর ইসরায়েলি শিবির, নিজেকে শেষ করে দিলেন আরো এক সেনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। ইয়েমেনের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভড়কে দিয়েছে ইসরায়েল আমেরিকাকে। সম্প্রতি দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলি বাহিনীর বড় ধরনের বিমান হামলার সময় হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের নিজেদের তৈরি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করে, যা ইসরায়েলি যুদ্ধ বিমানকে সম্পূর্ণভাবে হতবাক করে দেয়। ওই হামলার সময় ইয়েমেনের সশস্ত্র বাহিনী অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলি জঙ্গি বিমানের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এর ফলে ইসরায়েলি সামরিক নেতৃত্ব এবং তাদের কৌশলবিদেরা এক গভীর ধাক্কার মুখে পড়ে। হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী বারবার ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনিদের অধিকার ও স্বার্থ রক্ষায় কোনো আপোষ করবে না। একই সঙ্গে দখলদার ইসরায়েল কর্তৃক চালানো গণহত্যা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। এ অবস্থান থেকে সাম্প্রতিক সময় ইয়েমেনের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা দখলীকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলিদের নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালী হয়ে চলাচলকারী জাহাজ, যেগুলো ইয়েমেনি বাহিনী ঘোষিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরায়েলের স্বার্থে কাজ করে, সেই সব জাহাজের বিরুদ্ধেও তারা হামলা চালিয়েছে। এমন প্রেক্ষাপটে তারা দখলীকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের বন্দরগুলোতে কার্যত অচল করে দিয়েছে এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো, বিশেষ করে বেন গুরিয়ন বিমানবন্দর, এক চরম সংকটে পড়েছে। এই পরিস্থিতির জবাবে ইসরায়েল সম্প্রতি ইয়েমেনের হুদাইদা বন্দর, রাস ইসা এবং হুদাইদার বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় অংশ নেওয়া ডজন খানেক যুদ্ধ বিমান ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মুখে তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়। এ বিষয়ে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি সামরিক বাহিনী মুখপাত্র তরুণ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলি জেটগুলো ইয়েমেনি আকাশ সীমায় ঢোকার চেষ্টা করলেও নিজস্বভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্য করে ভয়াবহ গোলাবর্ষণ শুরু করে। এতে বহু যুদ্ধ বিমান ভয়ে ফিরে যায় এবং পরাজয়ের স্বীকৃতি স্বরূপ ইয়েমেনের আকাশ সীমা ছেড়ে দ্রুত দখলীকৃত ফিলিস্তিনে ফিরে যায়। এ ঘটনা প্রমাণ করে যে ইয়েমেনি প্রতিরোধ শক্তি শুধু ক্ষেপণাস্ত্র বা নৌবাহিনী নয়, বিমান প্রতিরক্ষার ক্ষেত্রেও ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইতিপূর্বে একাধিক প্রতিবেদনে জানায় যে ইয়েমেনিরা ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে নিজেদের উন্নত অস্ত্র তৈরি করছে এবং তারা এক্ষেত্রে পুরোপুরি স্বনির্ভর। আর এভাবে ইয়েমেন থেকে আসা এই নতুন ধাক্কা ইসরায়েলি দখলদার বাহিনীর আঞ্চলিক কর্মকাণ্ডের পরিসরকে সংকুচিত করে ফেলছে এবং তাদের কৌশলগত দিক থেকে একাধিক সীমাবদ্ধতার মুখে ফেলছে। ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনা যেভাবে আটকে দেয় সৌদি। গাজা উপত্যকা থেকে লাখ লাখ ফিলিস্তিনকে বাস্তুচ্যুত করার মার্কিন পরিকল্পনা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়াদ সফরের পর ওই পরিকল্পনা থেকে সরে আসেন। এই সফরে ট্রাম্প সৌদি নেতৃত্বের সাথে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেন। ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রকাশ্যে গাজার জন্য স্বেচ্ছায় অভিবাসন পরিকল্পনা নামে একটি পরিকল্পনার সামনে আনেন। তিনি ফিলিস্তিনি জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করে এই অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরাতে পরিণত করার প্রস্তাব দেন। তবে আরব বিশ্ব এবং মানবাধিকার সংস্থাগুলি এই পরিকল্পনার ব্যাপক নিন্দা জানিয়েছে। তারা এটিকে জোরপূর্বক গণবাস্তুচ্যুতির মোড়ক হিসেবে দেখছেন। ওয়ালার মতে, মে মাসে ট্রাম্পের সৌদি আরব সফরের পর ইসরায়েল মার্কিন অবস্থানে পরিবর্তন লক্ষ্য করেছে। এই সফরের ফলে মার্কিন সৌদি সম্পর্কের উন্নতি হয়েছে বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও নিরাপত্তা চুক্তির মাধ্যমে তা আরও জোরদার হয়েছে। ইসরায়েলি সূত্র উল্লেখ করেছে, ট্রাম্পের উদ্যোগ কখনো রাজনৈতিক প্রেমের ছলনা পর্যায়ের বাইরে যায়নি এবং রিয়াদ ভ্রমণের পর কার্যকরভাবে তা
স্থগিত করা হয়েছে। ইসরায়েলি সিদ্ধান্ত গ্রহণকারী মহলে তথাকথিত গাজ অভিবাসন পরিকল্পনা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরে আসাকে ইসরায়েলি প্রচেষ্টার প্রতি একটি ধাক্কা হিসেবে দেখা হয়। তেল আবিব বাস্তুচ্যুত গাজাবাসীদের গ্রহণ করতে পারে এমন দেশগুলিতে এই পরিকল্পনা প্রচারের জন্য ওয়াশিংটনের সমর্থনের উপর নির্ভর করছিল। সাম্প্রতিক মাসগুলিতে বিভিন্ন দেশের সাথে যোগাযোগের প্রচেষ্টা সত্ত্বেও কোনো সুনির্দিষ্ট ফল আসেনি। লোহিত সাগরে আরেকটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিল হুতিরা, নিহত 4। লোহিত সাগরে আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্র চালকবিহীন নৌকা দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়। ডুবে যাওয়া জাহাজটি থেকে 10 জন ক্রুকে উদ্ধার করা হয়েছে, তবে ঘটনায় কমপক্ষে 4 জন নিহত হয়েছেন। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থার তথ্য অনুসারে সোমবার গ্রিস পরিচালিত লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ইন্টারনিটি সি 25 জন ক্রু সহ হামলার শিকার হয়। মঙ্গলবারও আক্রমণ অব্যাহত ছিল। হামলার 2 দিন পর বুধবার জাহাজটি ডুবে যায়। ইরান সমর্থিত হুতিরা জানিয়েছে ইসরায়েলের দিকে যাচ্ছিল বলেই তারা ইন্টারনিটি সি জাহাজে আক্রমণ করেছে। এই অভিযানের লক্ষ্য গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং সামরিক আগ্রাসন বন্ধে ইসরায়েলি সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি করা। হুতি গোষ্ঠী এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে ইন্টারনিটি সি জাহাজে হামলার পুরো দৃশ্য তুলে ধরা হয়েছে। এতে নাবিকদের সরে যাওয়ার জন্য টেলিফোন কল এবং জাহাজটি ডুবে যাওয়ার আগে বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে একাই গর্জে উঠল ইউরোপের যে দেশ। গাজায় ফিলিস্তিনিদের উপর চালানো সহিংসতা ও গণহত্যার দায়ে ইসরায়েলকে সরাসরি অভিযুক্ত করেছে স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক ভাষণে বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড 21 শতকের অন্যতম অন্ধকারতম অধ্যায় হিসেবে ইতিহাসে লেখা থাকবে। সানচেজ আরো অভিযোগ করেন, ইউরোপীয় ইউনিয়ন এই ভয়াবহ মানবিক সংকট ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। ইউরোপীয় নীতির ভিত্তিমূলক মূল্যবোধ যদি কেউ পদদলিত করে তবে সে ইউরোপের অংশীদার হতে পারে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, যে কারণে আমরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে যুদ্ধ চালানোর দায়ে দোষারোপ করি, সেই একই অপরাধ যদি নেতানিয়াহু গাজায় করেন তবে তাকেও ছাড় দেওয়া উচিত নয়। তিনি আরো বলেন, প্রতিদিন ধ্বংসস্তূপে শিশুদের স্বজন খুঁজে বেড়ানো, তাঁবুতে খাদ্যভাবে মৃত্যুবরণ, এই দৃশ্যগুলো শুধু আবেগ নয়, বরং ইউরোপের বিবেককে নাড়া দেওয়ার মতো ঘটনা। আন্তর্জাতিক সম্প্রদায়ের একই পদক্ষেপ নেওয়া উচিত। ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে সানচেজ বলেন, ইইউর উচিত ছিল এই সংকট মোকাবেলায় শক্ত প্রতিক্রিয়া দেখানো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা দেখা যাচ্ছে না। স্পেনের আগেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিল। এবার আরো এক ধাপ এগিয়ে সরাসরি ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী করল দেশটি। বিষণ্ণতায় কাতর ইসরায়েলি শিবির, নিজেকে শেষ করে দিলেন আরো এক সেনা। সামরিক ঘাঁটিতে নিজেকে শেষ করে দিয়েছেন এক ইসরায়েলি সেনা। বুধবার দক্ষিণ ইসরায়েলের সিদে তাইমান সামরিক ঘাঁটি এবং আটক শিবিরে ওই ইসরায়েলি সেনার মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী সেনা মৃত্যুর আশেপাশের পরিস্থিতি তদন্ত শুরু করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে সেনাকে তার মৃত্যুর কিছুক্ষণ আগে সামরিক পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল। জিজ্ঞাসাবাদটি কোনো অপারেশনাল ঘটনার সাথে সম্পর্কিত ছিল কিনা তা জানা সম্ভব হয়নি। এই আত্মহত্যার ঘটনা সামনে এলো এমন এক সময়ে যখন সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা নিয়মিত উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহারনোত 2023 সালের নভেম্বর মাসে একটি তদন্তমূলক প্রতিবেদনে জানায়, শুধু ওই বছরই অন্তত 6 জন ইসরায়েলি সেনা সদস্য আত্মহত্যা করেছেন। প্রতিবেদনে সেনাবাহিনীর ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এসব আত্মহত্যার পেছনে মূলত কাজ করেছে দীর্ঘদিন গাজা ও লেবাননে যুদ্ধক্ষেত্রে অবস্থান, টানা সন্ত্রাস দমন অভিযানে জড়িয়ে পড়া, সহযোদ্ধাদের মৃত্যু প্রত্যক্ষ করা এবং যুদ্ধ পরবর্তী ট্রমা বা পিটিএসডি। অনেক ক্ষেত্রে এসব মানসিক ক্ষত সঠিক চিকিৎসা বা কাউন্সিলিং না পাওয়ার কারণে আরো গভীর অবসাদে রূপ নেয়, যা শেষ পর্যন্ত আত্মহননের পথে ঠেলে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধক্ষেত্রে দীর্ঘ সময় কাটানো সেনাদের মানসিক ভারসাম্য রক্ষায়
ইসরায়েলি সামরিক কাঠামোতে এখনো যথাযথ মানসিক স্বাস্থ্য সহায়তা নেই। সেনাদেরকে নিয়মিত মনোবৈজ্ঞানিক কাউন্সিলিং বা পুনর্বাসনের আওতায় আনার দাবি উঠেছে বিভিন্ন মহলে। এই আত্মহত্যার ঘটনাগুলো নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মাঝে মাঝে খণ্ডকালীন তদন্ত চালালেও সামগ্রিকভাবে সেনাবাহিনীর ভেতরে একটি নীরব সংস্কৃতি গড়ে উঠেছে।